নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। 1939 সালের 4 ফেব্রুয়ারি বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জলপাইগুড়ি রেল স্টেশনে পদার্পণের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে আজ টাউন স্টেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু গ্যালারিতে শ্রদ্ধা সহ পুষ্পার্ঘ্য নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়। 30 টাকার ভাড়া 200 টাকা দাবি, মহিলা আইনজীবীকে দফায় দফায় মারধর টোটো চালকের। মাদক দমনে এবার কার্যত দাবাং ভূমিকায় দেখা গেল জলপাইগুড়ি শহরের এক কাউন্সিলরকে। বাসিন্দাদের সঙ্গে নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে গুড়িয়ে দেওয়া হলো মাদক কারবারিদের ডেরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের 12 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, রেলের জমিতে অবৈধভাবে একটি ক্লাব ঘর তৈরি করে দীর্ঘদিন ধরেই সেখানে মাদক কারবারের পাশাপাশি নানা অসামাজিক কার্যকলাপ চলছিল। এলাকাটি ঘন জনবসতিপূর্ণ। অবাক করার বিষয়, ওই অবৈধ ক্লাব ঘর থেকে মাত্র 100 মিটার দূরত্বের মধ্যে রয়েছে একটি ছেলেদের এবং একটি মেয়েদের স্কুল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যার পর থেকেই ওই এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়ে যেত। মদ এবং অন্যান্য নেশাদ্রব্যের কারবার চলার পাশাপাশি এলাকার মহিলাদের এবং স্কুলের ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করা হচ্ছিল। বহুবার বিষয়টি জানানো হলেও কোনো স্থায়ী সমাধান মিলছিল না। শেষ পর্যন্ত এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে বাসিন্দারা একজোট হয়ে মঙ্গলবার ওই অবৈধ ক্লাব ঘরে অভিযান চালান। কাউন্সিলর নিজে উপস্থিত থেকে ক্লাব ঘর ভেঙে দেন এবং মাদক কারবার বন্ধের দাবি তোলেন। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ালেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কাউন্সিলরের বক্তব্য, এলাকায় মাদক এবং অসামাজিক কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। স্কুল, মহিলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সবার আগে। বাসিন্দারাও প্রশাসনের কাছে দ্রুত কঠোর পদক্ষেপ এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় স্বস্তির পাশাপাশি প্রশাসনিক তৎপরতা বাড়ানোর দাবি আরো জোরালো। আপনার বাড়ি ছিলেন না কাউকে? বলছি অনেক কিছুই কাজ দিচ্ছে না। এর আগেও গেছিলাম থানায়, কিছুই হয় না। সেই জন্যই আজকে সবাইকে ডাকা হলো। কাউন্সিলর ভূমিকায় কি বলবেন আজকে যে একেবারে দাবাং মেজাজে এসে একটা অবৈধ কারবার ভেঙে দিল? উনি যেটা করলেন এটা আমাদের খুবই উপকার হইল। এরকম যদি কাউন্সিলর থাকে আমরা নিজেরা খুব ভালো থাকবো, নিরাপদে মেয়েদের নিরাপত্তা থাকবে। সকালবেলা ও এখান দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় এরকম এখানে কতগুলো ছেলে খুব নেশা করছিল। এখানে নানা রকম ব্রাউন সুগার, মদ, নানা রকম জিনিসই এখানে বিক্রিও হয়, প্লাস এখানে মানে যাচ্ছিল। ওকে খুব উত্ত্যক্ত, মানে অসম্মানজনক ব্যাপার। আমরা মহিলারা কেউ যেতে পারি না। আজকে সকালে ও রোজই হাঁটতে যায়, মর্নিং ওয়াকে যায়, প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করে, কোনো সময় ওই দিক দিয়ে যায়, কোনো সময়। আজকে ওকে এইভাবে উত্ত্যক্ত করেছিল ছেলেগুলো, নানা রকম বাজে কথা, গালাগালি, নানা রকম। আর আমরা তো থাকলে চুরি, ধুমকি দেয়, তারপর চুরি করে নিয়ে যায় এখান থেকে জিনিস। আমরা বাড়ি ঘরে কোনো জিনিস রাখতে পারি না, দিনের বেলা দুপুরে সব চুরি করে। আমরা ওনাকে অনেকবারই বলেছিলাম, আমিও ওনার ইয়েতে গিয়ে বলেছিলাম, ওরাও বলেছিল। তা উনি তো উনি দাদা এখন যা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই। আমরা অনেকদিন আগে থেকেই বলেছি ভেঙে দেবো, সব কিছু করা হয়েছে, এখনই আসবে ভেঙে। হ্যাঁ, দাদাও বলছিল সবাই না একতা হলে তো হয় না ব্যাপারটা। এখন কেউ ভয় আগাতে চায় না, সবার সম্মানের ব্যাপার তো মহিলাদের উপরে খুবই অসম্মানজনক করে। আমার নাম ডালিয়া বর্মন। না, পাড়ার লোকের স্বার্থে, মায়েদের স্বার্থে এখানে আমাকে আসতেই হলো। এদের পাশেই আপনারা যে ইলিগাল অবৈধ নির্মাণটা দেখছেন, এটা বহু বছর আগে কে বা কারা অবৈধভাবে সরকারি জমিতে এই নির্মাণটা করেছিল এবং সেটা এখন সাব যার ভর্তি। এখানে দিন রাত 24 ঘন্টা বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়ে বোধ এসে এখানে বসে নেশা করে এবং নেশার ঘোরে মেয়েদের সঙ্গে, লোকের সঙ্গে বিভিন্ন রকম উল্টাপাল্টা ব্যবহার করে, মেয়েদের কটূক্তি করে, এখান থেকে জিনিস চুরি করে। কিছুদিন আগে আপনারা মিডিয়া দেখেছেন, পাশে একটা স্ল্যাব ভাঙতি ছিল, আমি স্পটে যাওয়ার সময় ধরে ফেলছিলাম সেই নেশাগ্রস্ত ছেলেরাই। এইভাবে এই পাড়ায় এই পুরানা অবৈধ নির্মাণটা, এটা সম্পূর্ণ অবৈধ, সরকারি জমিতে বহু বছর আগে অবৈধভাবে হয়েছিল। সেটা আমরা পাড়ার লোকেরা সবাই মিলে
এই দেখুন অনেক পাড়ার লোক এখানে উপস্থিত আছে চারিদিকে, সবাই মিলে এটা ভেঙে দিলাম। অবশিষ্ট যেটুকু আছে এখন আমাদের পাড়ার ইয়াং ছেলেরা সবাই পরিষ্কার করে দেবে, কারণ আমি তো একা এতগুলো খুলতে পারছি না, আমাদের এই সবাই এখন এটাকে মানে পরিষ্কার করে দেবে। এলাকা থেকে প্রস্তুত স্থাপন করে দিলেন। এই এলাকায় মাদক সমস্যা বহু বছরের, এবং এটা এসপি সাহেব থেকে শুরু করে আইসি থেকে ডিএম থেকে সবাইকে বহুবার লিখিত জানানো আছে, মাস প্রিশন দেওয়া আছে, তারা চেষ্টা করছেন। এখন অনেকটা পুলিশ এবং প্রশাসন, আমাদের পৌরসভার চেয়ারম্যান সবাই মিলে প্রচেষ্টা চালিয়েছে, বর্তমানে অনেকটাই কন্ট্রোলে আছে, কিন্তু এটা আমরা সন্তোষজনক না। এখনও আমাদের মেয়েদের, বোনেদের বা নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত। রেলকে কি বলবেন যে একাধিক যে তাদের যে অলরেডি আমি বলেছি, আবার আমরা বলবো, লিখিতভাবে বলবো, কারণ যেগুলো রেলের পুরানো বিল্ডিং সেগুলো আমরা রেলকে অনুরোধ করব যে অকেজো বিল্ডিং সেগুলো ভেঙে যেন পরিষ্কার করে আমাদের পাড়াটাকে যেন সুস্থ রাখার চেষ্টা করে। আর এটা সম্পূর্ণরূপে অবৈধ, তাই আমরা পাড়ার লোকেরাই এটা ভেঙে দিলাম। 30 টাকার ভাড়া 200 টাকা দাবি, মহিলা আইনজীবীকে দফায় দফায় মারধর টোটো চালকের। জলপাইগুড়িতে টোটো চালকদের দৌরাত্ম্য, প্রশাসন যেন ধৃতরাষ্ট্র, মারাত্মকভাবে আক্রান্ত মহিলা আইনজীবী। ঘটনাস্থলে রাজ্যে বার কাউন্সিল সহ বিশিষ্ট জনেরা। ঘটনাটি ঘটেছে বুধবার জলপাইগুড়ি থেকে আসামগামী রেলপথের রোড স্টেশনে। এদিন কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেস ট্রেনে করে জলপাইগুড়িতে আসার জন্য রোড রেল স্টেশনে নামেন এক মহিলা আইনজীবী। সাধারণ ভাড়া বাবদ তিনি 30 টাকা দিতে চান 4 কিলোমিটার দূরে অবস্থিত জলপাইগুড়ি জেলা আদালতে আসার জন্য। আর এতেই বেধড়ক মার মহিলা আইনজীবীকে বলেই অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা আদালতের গভর্নমেন্ট প্লিডার তথা রাজ্যে বার কাউন্সিল সদস্য বিশিষ্ট আইনজীবী গৌতম দাস এবং জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা। অভিযুক্ত টোটো চালক দুবার উক্ত মহিলা আইনজীবীকে মারধর করেছেন বলে জানা গিয়েছে। এদিকে জলপাইগুড়ি রোড রেল স্টেশনে টোটো চালকদের দৌরাত্ম্য নতুন কিছু নয় বলেই জানা গিয়েছে। দাবি মতো ভাড়া না দিলে যাত্রীকে কোনো টোটো পরিষেবা দেয় না বলেও অভিযোগ। টোটো চালকদের দ্বারা পরপর সাধারণ মানুষ আক্রান্ত হবার পরেও প্রশাসনের রূপ কার্যত ধৃতরাষ্ট্র বলে মন্তব্য করছেন আম জনতা। সায়নী দাস এবং আমার জুনিয়র এক অ্যাডভোকেট ভাই সেখানে ছিল আনন্দ পাল। আমাদের তিনজনকে প্রথমে ওই স্টেশনের সামনে বিভিন্ন টোটোওয়ালা 7-8 জন মিলে ওদের সিন্ডিকেট মিলে মারধর করে, ঠিক আছে। তারপর আমরা আরপিএফ এর অফিসে যাই, আরপিএফ এবং পুলিশ আমাদেরকে রেস্কিউ করে বাড়িতে নিয়ে আসতে যায়। ইন দ্য মিন টাইম ওই ডেঙ্গু বাজার মোড়ের সামনে আরও 20-30 জন আটকায় ধরে আমাকে আরও মারার পরে আমাকে এবং ওয়াইফের আমার মাথা ফাটায় দেয়, আমাকে বিভিন্ন ইনজুরি করে এবং আমার জুনিয়র এবং আমার যে দিদি ছিল যাকে আমরা আনতে গেছিলাম সবাইকে এমনভাবে মারলো যে এখন ওরাও হসপিটালে ভর্তি। আমরা এই হসপিটাল থেকে জাস্ট এফআইআরটা করতে আসলাম, আবার এখন বাকি এখন দেখাতে যাচ্ছি। হাসপাতালে কজন ভর্তি আছে? 3 জন ভর্তি আছে। আপনিও তো বোধহয় নিগৃহীত হয়েছে। হ্যাঁ। এই জোরজুলুমের কারণটা কি? মানে একটা সিন্ডিকেট ওদের অতিরিক্ত টাকা সামান্য দাদাগিরি। রোড স্টেশন থেকে বেগুনটারি মোড় আসবে, তার ভাড়া চাই 200 টাকা, না হলে দেবে না। অন্য কোনো টোটো অ্যালাউ না, কোনোভাবে ওরা কাউকে অ্যালাউ করে না, ঠিক আছে। আমরা প্রতিবাদও করতে যাই না, আমাদের জাস্ট একটাই বক্তব্য, আমাদের নামায় দেওয়া কেন হলো টোটোর থেকে, ঠিক আছে। আমরা যেই টোটো নিয়ে গেছিলাম আমরা সেই টোটোর থেকে সাবসিকুয়েন্টলি নেমেও যাই, ওদের টোটোতেই উঠি, কিন্তু ওরা বেশি টাকা চাওয়ায় সেখান থেকে যখন নামে যায় তারপরে সেইখান থেকে ক্যাচালটা আগে বাড়ে। আমিও কি করা যাবে এখন? এই দেখুন আমার কাগজ, এই দেখুন কিরকম ওরা মারছে, আমি আপনাদের দেখাইতে পারবো। এই যে দেখুন, আমি এটা এফআইআর লিখতে গেছিলাম, এই যে দেখুন এগুলো ওয়াইফকে মারছে এরকম, তখন কি হয়েছে কাগজ পকেটে একদম কিচ্ছু বলার নেই। মানে আমরা কোনোদিন আশা করিনি যে একদম মানে জাস্ট ওইখানে স্টেশনের সামনে যেরকম একটা ঘটনা ঘটতে পারে, মানে অবিশ্বাস্য কাণ্ড, আমরা কোনোদিন ভাবতেই পারিনি, ঠিক আছে। তাও আমার একজন মিসেস ছিল, মিসেসের দিদি ছিল, 2 জন মহিলাকে নিয়ে, মানে আমি একজন অ্যাডভোকেট হয়ে এরকম কাজ হয়ে গেল আমার সাথে। সাধারণ মানুষের কথা না, এফআইআর করবো 7-8 জন, যাদের মুখ তো আমরা ঠিকঠাক চিনতে পারি না, দেখি কতদূর চিনতে পারি, সবার নামে করবো। ঘটনা শুনে আমাদের একজন আইনজীবী ভাই, তার কোনো আত্মীয় আসছিল, তাকে আনার জন্য উনি আর এবং ওনার মিসেস তাকে যাওয়ার জন্য এখান থেকে মানে আনার জন্য রোড স্টেশনে যায় এবং এখান থেকে ওনারা একটা নিয়ে আসার জন্য, কিন্তু ওখানে নেমে বলা হয় যে বাইরে অ্যালাউ না, ওখান থেকেই গাড়ি নিতে হবে, মানে টোটো। সেই টোটোতে উঠে ওনার কাছে 200 টাকা ভাড়া চায়, 200 টাকা দিতে অস্বীকার করে যে এত কম সময় 200 টাকা কেন। তো সেই উনি বেগুনটারি আসতো রোড স্টেশন থেকে। তো এই নিয়ে বচসা হয়, বচসা হওয়ার পরে ওনাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়, ওনার স্ত্রীকে নিগ্রহ করা হয় এবং ওনার সাথে যে আসছিল তাকেও নিগ্রহ করা হয় এবং
এখন তাদের চিকিৎসা চলছে। ওনারাও থানাতে আমরা এজাহার করব, আইনের পথে চলবে। কারণ হ্যাঁ, দুজনেই অ্যাডভোকেট। কারণ এটা তো হতে পারে না যে রোড স্টেশনে নেমে বেগুনটারিতে 200 টাকা ভাড়া দিতে হবে, তো জোর জুলুমের ব্যাপার নেই। আর যেখানে উনি নিজে একটা গাড়ি নিয়ে গিয়েছিল, তো ওনার তো সেটা অ্যালাউ করলো না যে ওখান থেকে নিতে হবে, তারপরে উঠে বলে 200 টাকা না দিলে যাবো না, এবং রাস্তায় নামিয়ে দিচ্ছে। এই জিনিস তো চলতে পারে না। আমরা উনার ব্যক্তিগতভাবে থানায় এফআইআর করবে, যেহেতু আমাদের আইনজীবী ভাই, আমরা ওর পাশে সবসময় সব লড়াই আছে। হয়তো হয়েছে, আমরা ওর যে সিদ্ধান্ত নিবে লড়াই করে, সেই লড়াই ওর পিছনে আমরা সবাই থাকবো। এই রোড স্টেশনে বরাবরই দেখা যাচ্ছে এদের একটা দৌরাত্ম্য, বরাবর দিনে রাতে। শোনো, আমি এই বিষয়টায় আমি শুধু যেহেতু আমার আইনজীবী ছোট ভাই এখানে আক্রান্ত হয়েছে, আমি এই ব্যাপারটার বাইরে অন্য কোনো বিষয়ে কথা বলবো না। ও যে সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্তের পিছনে সর্বোত্তভাবে ওর সাথে আমরা আছি। চালসা সংলগ্ন পিডব্লিউডি পাড়াতে পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ। বুধবার সকাল 8টা থেকে চালসা মেটেলিমুখী রাজ্য সড়ক অবরোধ করেন পিডব্লিউডি পাড়ার বাসিন্দারা। দুই ধারে আটকে যায় যানবাহন। ঘটনার খবর পেয়ে আসেন মেটেলি থানার পুলিশ। স্থানীয়রা বলেন, 80টি পরিবারের জন্য জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের তরফ থেকে 4টি পানীয় জলের কল বসানো হয়েছে, কিন্তু সেই কলেও 10 মিনিটের বেশি জল আসে না। বিভিন্ন দপ্তরে বহুবার স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। অবশেষে বুধবার সকালে স্থানীয়রা রাস্তায় নেমে আসে। অবরোধ চলার 2 ঘন্টা পর ঘটনাস্থলে আসেন মেটেলি বিডিও অভিনন্দন ঘোষ এবং মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা মিঝার। आज हामी यहाँ पानीको लागि बसेको छु। हाम्रो चाहिँ यहाँ एकदमै पानी छैन, पिउने पानी धरि छैन। हामीलाई सब जग्गामा घर घर जल के अरे नल के खोलेको छ, तर हामीलाई यहाँ एकदमै पानी छैन। हामीलाई पिउने पानी धरि छैन। यहाँनिर हामी जन्मेको अहिले 36 वर्ष भयो, अहिलेसम्म हामी त 36 वर्ष भयो, अझै बुढी बुढी मान्छेहरू हेर्नुहोस्, तपाईँहरू देख्न सक्नुहुन्छ। अहिलेसम्म हामीलाई पानीको एकदम व्यवस्थै छैन। पिएचईको पानी भन्यो, खोइ अरू जग्गाले सबले पाइरहेको छ, तर हामीले पाएको छैन अहिलेसम्म। हामी चाहिँ कति दिन पानीको एउटा कल छ, एउटा घर छ, हाम्रो 80वटा जस्तो घर छ। त्यो 80वटा घर एक घन्टा लाइन लागेर हामीले 1 घैला पानी लिनुपर्छ। पाइपलाइन नहीं बैठा गया है, पाइपलाइन बिठाया है, पानी तो आता नहीं है। पानी त हाम्रो आउँदैन। पंचायत ऑफिस में जाना है, बहुत बार जनायो हामीले, तर हाम्रो यहाँ कसैले एक्सनै लिँदैन। किन हामी चाहिँ पानी बेगर बस्नु, हामी खाने पानी धरि किनेर खानु। हामी रेलवेलाई 100 रुपियाँ 200 रुपियाँ दिएर पानी माग्छौँ, खान्छौँ। त्यो पानी रोज हाम्रो पानीको टेन्सन। बिहान उठ्यो पानी बोक्यो, 12 बजी भयो खाना पकाउने पानी खोज्नुपर्छ। हामीलाई कहाँबाट लिनु हामी पानी? नानीहरू राम्ररी पढ्नु पाउँदैन। जहाँ नानी पानी भोर, हामी यसरी भन्नुपर्छ हामीले, नानी पानी भोर, बोतलमा पानी भोर। नानीहरू पढ्नु पाउँदैन। यो पानीको लागि हाम्रो नानीहरूको पनि भविष्य बिग्रिँदैछ। कलमा 2 घन्टा हामी नानीहरूलाई उभ्याउँछौँ, कहिले स्कुल जानु ढिलो हुन्छ। यो पानीको लागि पानी एकदम हामीलाई चाहियो। जबसम्म पानी पाउँदैनौँ हामी यहाँबाट हट्ने छैनौँ। ফেলে দেওয়া প্লাস্টিকেই আয়ের নতুন দিশা দেখাচ্ছে জলপাইগুড়ি জেলা পরিষদ। এক অভিনব উদ্যোগ। রাজ্য সরকারের সহায়তায় গড়ে ওঠা সলিড ওয়েস্ট প্লাস্টিক ম্যানেজমেন্ট ইউনিটে রাস্তার ধারে পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য রূপান্তরিত হচ্ছে পরিবেশ বান্ধব নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে। জলপাইগুড়ি, ময়নাগুড়ি ও আশেপাশের গ্রামাঞ্চল থেকে সংগ্রহ করা প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে বিশ্ব বাংলা লেখা জলের ঢাকনা, ফুলের টব, কাপ ও বাটি। এই প্রকল্পে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 2 গ্রামের বহু মহিলা। সংসারের গণ্ডি পেরিয়ে তারা আজ স্বনির্ভরতার পথে এগিয়ে চলেছেন। পরিবেশ রক্ষা এবং নারীর ক্ষমতায়নের এই উদ্যোগ অন্য জেলাগুলির কাছেও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠছে। মানে এগুলো চায়ের কাপ ঢাকা, মানে জল ঢাকা বা হ্যাঁ এই ফিল্টার প্লাস্টিকের বাটিও হয়, বাটি যেরকম ডাইস দেবো সেরকম বাটির গ্লাস এখানে তৈরি হচ্ছে।
আমরা এখানে এই যে প্লাস্টিকের যে সেগ্রিগেশন ওগুলো করছি। এইখানে নতুনত্ব আগে কি হতো এই প্লাস্টিক? আগে রাস্তা তৈরি হইতো, রাস্তা- এখনো হয়। তার সঙ্গে সঙ্গে একটা তার সঙ্গে সঙ্গে এই যে বিশ্ব বাংলার লোগো হয়, তারপর ফুলের টপ, এগুলো হচ্ছে। এতে কি আপনাদের কর্মসংস্থান বাড়বে বা কাজ বেশি হবে কি মনে হচ্ছে আপনাদের? মনে হচ্ছে বাড়বে। কত টাকা হাজিরা পান, কিভাবে আপনারা কাজ করেন? 202 টাকা হাজিরা পাচ্ছি, আর সকাল 10টা থেকে 5টা পর্যন্ত কাজ করছি। মানে এতে কি সুবিধা হচ্ছে কি মনে হয়? সুবিধা হচ্ছে। বানাতে পারেন আপনারা লোগো? হ্যাঁ পারি। কি লোগো এটা? বিশ্ব বাংলার লোগো। কি নাম বললেন আপনার? পিঙ্কি মদক। আগে কি তৈরি করছেন, এখন কি তৈরি করছেন? আগে আমরা এই নোংরা আবর্জনা প্লাস্টিক দিয়ে আগে এলডিপিটা রোড ইউজ হতো, এখনও রোড ইউজ হয়, এবং এর সাথে সাথে আমরা এখানে এই প্লাস্টিকের গ্যানুজ তৈরি করি, মানে দানা তৈরি করি। সেই দানাটা দিয়ে আমরা এখানে যে বিশ্ববাংলার লোগো আছে, তারপরে হচ্ছে মানে ক্রোস্টার তৈরি হয়, এর সাথে সাথে যে মানে কি বলবো ফুলের টপের যে টপগুলো যে হয় না, এসবও তৈরি হয়। আর এই লোগো জল ঢাকার ঢাকনা, এটাকে সব কিছু ক্রোস্টার এটাকে বলে, এটা সব কিছুতে ব্যবহার করা যায়। মানে এখন ফেলে দেওয়া প্লাস্টিক, এখন ফেলে দেওয়া প্লাস্টিক থেকে এটা ব্যবহার হচ্ছে। এতে কি লাভ হবে কি মনে হয়? সেই মানে এগুলা হচ্ছে আমাদের অনেক জায়গায় চলে যায় আর কি, জেলা পরিষদে। হ্যাঁ, জেলা পরিষদে নেয়। কাদের উদ্যোগে করা হচ্ছে, কারা করছে? এটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে, জেলা পরিষদের আর কি সাপোর্টিং আর কি। কোথা থেকে প্লাস্টিক আসে? প্লাস্টিক আছে আমাদের 16টা গ্রাম পঞ্চায়েত, প্লাস হচ্ছে ময়নাগুড়ি মিউনিসিপালিটি থেকে, জলপাইগুড়ি সদর থেকে। সদর এবং সদর, হ্যাঁ। কোন ধরনের প্লাস্টিক দরকার হয়? এখানে সব রকমের প্লাস্টিক আসে। এখানে মেনলি আমাদের হচ্ছে এলডিপি বলে একটা প্লাস্টিক আছে, ওই প্লাস্টিকটা দিয়ে আমাদের এই দানা বা প্লাস্টিক রাস্তা ইউজ হচ্ছে। কতজন লেবার কাজ করে? আমার এখানে টোটাল 24 জন লেবার আছে। মহিলারা সমস্ত? সব মহিলা আছে, কিছু পুরুষ আছে। কি নাম আপনার? আমার নাম মহিবুল ইসলাম। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সালের 4 ফেব্রুয়ারি বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু জলপাইগুড়ি রেল স্টেশনে পদার্পণ করেছিলেন। সেই ঐতিহাসিক দিনটির স্মরণে এদিন টাউন স্টেশনে নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্যালারিতে শ্রদ্ধাসহ পুষ্পার্ঘ্য নিবেদনের কর্মসূচির আয়োজন করা হয়। নেতাজি ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন গোবিন্দ রায়, গোষ্ঠ দাস, কার্তিক চন্দ্র দাস, সব্যসাচী রায়, সূর্যকমল বণিক, পার্থ দে, মিতালি ঘোষ দে, কৃষ্ণা গুহ ঠাকুর সহ আরো বহু বিশিষ্ট ব্যক্তি এবং নেতাজি অনুরাগীরা। বক্তারা তাঁদের বক্তব্যে নেতাজির দেশপ্রেম, ত্যাগ এবং আদর্শের কথা স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মধ্যে তার ভাবধারা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের মাধ্যমে নেতাজির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করার পাশাপাশি তার জীবন এবং সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়। 4 ফেব্রুয়ারি আজকে একটি পূর্ণ দিন। আজকের দিনে 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু জলপাইগুড়ির মাটিতে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের মহাসম্মেলনে প্রধান অতিথি রূপে উপস্থিত হয়েছিলেন। তখন তার বয়স ছিল 42 বছর।
তার আগের বছরই তিনি হরিপুরায় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং তদানীন্তন সময়ে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিকে রাষ্ট্রপতি বলে বর্ণনা করা হতো। ভারতের রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি জলপাইগুড়ির মাটিতে এসে আজকের দিনে 4 ফেব্রুয়ারি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস সম্মেলনের প্রকাশ্য সভায় ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। জলপাইগুড়ির মাটি থেকে 6 মাসের চরমপত্র দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তার ঘোষণা করেছিলেন সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা আন্দোলনে, যা স্বর্ণাক্ষরে লেখা আছে। সেই ঐতিহাসিক দিনটি আমরা জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরই এখানে উদযাপন করি এবং জলপাইগুড়িতে নেতাজির আগমনের তথ্যচিত্র জলপাইগুড়ি স্টেশনে আমাদের রেল কর্তৃপক্ষের অনুমোদনে আমরা তার ফটো গ্যালারি এখানে স্থাপন করি, নেতাজির প্রতিকৃতি এখানে স্থাপন করি। প্রতি বছর আজকের দিনে আমরা নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে জলপাইগুড়ির এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করবার জন্য আমরা এখানে সমবেত হই। আজকে আমাদের এই কর্মসূচি এখানে সংগঠিত হলো। নাগরাকাটায় রহস্যজনক মৃত্যু গৃহবধূর, নাগরাকাটায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। স্বামীর হাতে স্ত্রী খুন হলো। নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের ফাতু লাইনে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রেই জানা গিয়েছে মৃতার নাম সরস্বতী সরকার, ওরাও বয়স 40। জানা গিয়েছে এদিন সকালে 2 মহিলা প্রাতঃভ্রমণ করতে গিয়ে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপরই পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ তার স্বামী সুরেশ ওরাওকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ওই মহিলার স্বামীর সাথে অন্য কোনো মহিলার সম্পর্ক আছে। এমনকি পরিবারের লোকেরাও একই অভিযোগ করছেন। পুলিশ সেই অভিযোগ খতিয়ে দেখছে। আমার দিদি হয়েছে আমাদের মানে পাশের বাড়ি 2টা বাড়ির পরে আর কি, তো বিয়ে হয়েছে আদিবাসী উরাওয়ের সাথে আর কি, সুরেশ উরাও বরের নাম, ওনার সাথে বিয়ে হয়েছে আর কি। বিয়ে হওয়ার পরে তার বাচ্চা আছে মোটামুটি 22-23 বছরের একটা, আর একটা হচ্ছে 18 ক্লাস, তাই না? তো ও কি করতো, বাচ্চাগুলো বড় হয়ে গেছে, তো উনি মাছ ধরতো আর কি, মাছ টাছ ধরে সব মানে সংসার চালানোর পরে মানে এত বড় বড় বাচ্চা হওয়ার পরেও এখন তো বাচ্চা কাচ্চা বিয়ে করার উপযুক্ত, তাই না? তো বাচ্চা কাচ্চা কি বিয়ে করবে, উনি কি করলো, অন্য একটা মহিলার সাথে মানে সম্পর্ক শুরু করলো আর কি। তো করার পরে সে এক বছর থেকে ওইভাবে বলতে তো মানে বাড়িতে অশান্তি হওয়ার পরে দিদি আমাদেরকে জানাতো। তো জানানোর পরে আমরা আমার বোন জামাইকে মানে যে সুরেশ ওরাওকে আমরা কিছু বলি নাই। তো ওরাই আর কি কেউ কি চায়, কেউ কোনো বউ কি চায় যে বলে আমি আমার বরকে অন্য কারোর সাথে মিলতে দেই, কথা বলতে দেয়, কেউ তো চায় না। তো কালকে রাতে কি হয়েছে? কালকে রাত্রে হঠাৎ করে ওকে মারছে। কি দিয়ে মারছে এটা? সেটা কি দিয়ে মারছে সেটা আমি জানি না। মাথায় পুরো আঘাত করছে, মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। পুলিশ কয়জনকে আটক করছে? সে বর্তমান একজনই আছে, মানে যে সুরেশ ওরাও, উনি আছে। পৌর নিগমের উদ্যোগে সরণির নামকরণ, স্মারক গ্রন্থ এবং নতুন রাস্তা, উন্নয়নের বার্তা মেয়র গৌতম দেবের। শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে কর্পোরেশন পাড়া ও অমিয়া সেনগুপ্ত সরণির নামকরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ পৌর নিগমের আধিকারিকেরা। পৌর নিগম সূত্রে জানা গেছে এলাকার ঐতিহ্য এবং পরিচিতিকে আরও সুদৃঢ় করতেই এই সরণির নামকরণ করা হয়েছে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচয় বোধ আরও দৃঢ় হবে এবং শহরের মানচিত্রে ওই এলাকার গুরুত্ব বাড়বে বলে মনে করা হচ্ছে। এই অনুষ্ঠানে শহরের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যে একটি স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণাও করা হয়। শিলিগুড়ির মানুষের জন্য বিশেষ উপহার হিসেবে প্রকাশিত হতে চলা এই স্মারক গ্রন্থে শহরের ইতিহাস, ঐতিহ্য, ক্রমবিকাশ, সাংস্কৃতিক পরম্পরা, গুরুত্বপূর্ণ ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের অবদানের কথা স্থান পাবে বলে জানানো হয়েছে। এদিন 2টি নতুন রাস্তা নির্মাণ সম্পূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মেয়র গৌতম দেব।
তিনি বলেন, আমরা এই দুটো রাস্তা তৈরি করে আজ খুব খুশি। পাশাপাশি তিনি আগের বাম আমলের প্রসঙ্গ তুলে বলেন, সে সময় তথ্যকেন্দ্র তৈরি হলেও পর্যাপ্ত পার্কিং ব্যবস্থার দিকে নজর দেওয়া হয়নি। মেয়র আরও জানান, বর্তমান পুর নিগম মানুষের দৈনন্দিন সমস্যার কথা মাথায় রেখেই উন্নয়নের কাজ করছে। নতুন রাস্তা নির্মাণের ফলে এলাকায় যান চলাচল যেমন সহজ হবে, তেমনি পার্কিং সমস্যাও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এর জন্য একটা এজেন্সিকে দিয়ে ওই ম্যাপ ধরে ধরে কাজটা স্টার্ট করিয়ে যাচ্ছি, যাতে একটা ডকুমেন্টেড করতে চাই। পরবর্তীকালে যারা আসবে, আমাদের তো 27শে ফেব্রুয়ারি অবধি আছে, 27শে জানুয়ারি পর্যন্ত হয়তো আমরা কাজ করতে পারবো। তারপর ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে ভোট থাকবে, কিন্তু নীতিগত সিদ্ধান্ত নিতে পারবো না। আরও 1 বছর মোরালেস টাইম আছে, আমার সেই টাইম লাইন করা আছে। 1 বছরের মধ্যে আমি 5 বছরে যা কাজ করতে পারলাম, প্রত্যেক বছর আমরা রিপোর্ট কার্ড দিচ্ছি। অতীতে কোনো দিন হয়নি। টক টু মেয়রে কী হচ্ছে, রাইট টু মেয়রে কী হচ্ছে, মানুষের কাছে চলো কী হচ্ছে, আর 4 বছরে আমরা কি কাজ করতে পেরেছি সেটা আমরা লিপিবদ্ধ করে যাচ্ছি। 5 বছরটাও করব। তারপরটাই একটা সিস্টেম করলাম, এরপরে যারা আসবে তাদেরকে এগুলো করতে হবে, না করলে মানুষ বলবে যে কেন হচ্ছে। কর্পোরেশনটা তো বললাম, এই পেছন দিকে গিয়ে ওই সাইডটা প্ল্যান তো কিছুই পাচ্ছি না। তারপর অনেক ডকুমেন্টস মানুষ চাইলেই তো পাওয়া যায় না। এই যে পিয়ারলেস ভবনটা নিয়ে সমস্যা হচ্ছে, ওরা আমাদের কাছে চাইছে, আমরা দিতে পারছি না। এখানে ওই যে সাহু ভবন কি কানু ভবন, কোনো একটা ভবন মনে হয় সাহু, একটা মামলা হয়েছে। এবার হাইকোর্ট বলছে অমুক সালে একটা প্ল্যান জমা দিয়েছে, ওরা কর্পোরেশনকে বলছে তুমি প্ল্যান দিয়ে এটাকে জাস্টিফাই করো। এখানে প্ল্যান নেই, খুঁজেই পাচ্ছে না। বর্ধমান রোডের ওখানে এরকম বহু 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 এখন আমরা ডিজিটাইজ করছি, মনে হয় 15 কি 17 বছরে যতটুকুন সম্ভব হচ্ছে আমরা করে দিয়ে যাচ্ছি। আর এখন তো সব অনলাইন আছে। প্রত্যর্পণ কর্মসূচির মধ্য দিয়ে চুরি যাওয়া মোবাইল এবং টাকা মালিকের হাতে ফিরিয়ে দিল মালবাজার থানার পুলিশ। চুরি যাওয়া মোবাইল ফোন এবং টাকা আসল মালিকের হাতে ফিরিয়ে দিল মালবাজার থানার পুলিশ। মালবাজার থানার সাইবার সেল বিভাগে অনুষ্ঠিত হয় প্রত্যর্পণ কর্মসূচি। এই কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির চুরি যাওয়া মোবাইল ফোন এবং টাকা উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালবাজার থানার আইসি সোমজিৎ মল্লিক, সাইবার থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার গোলাম মোস্তাফা, সাদান মোক্তান সহ মালবাজার থানার অন্যান্য পুলিশ আধিকারিকেরা। মালবাজার শহর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বেশ কিছু ব্যক্তির হাতে উদ্ধার হওয়া মোবাইল ফোন তুলে দেওয়া হয়। মোবাইল ফোন ফেরত পেয়ে খুশি সকলেই। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে মালবাজার থানার আইসি সোমজিৎ মল্লিক জানিয়েছেন, যে কোনো ধরনের সাইবার সংক্রান্ত প্রতারণা রুখতে বদ্ধপরিকর পুলিশ। পাশাপাশি স্থানীয় ব্যক্তিদেরও আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2.5 বছর পরে আমি এই মোবাইলটা হাতে পাচ্ছি। হ্যাঁ, এটা থ্যাঙ্কস টু সাইবার সেল। ঠিক আছে, আমি তো মানে আশাই ছেড়ে দিয়েছিলাম যে এই মোবাইলটা পাবো বলে। ঠিক আছে, কিন্তু সাইবার সেল যে মালবাজারে যেটা আছে, অনেক অনেক ধন্যবাদ সাইবার সেলের জন্য। 5 তারিখে হয়েছিল, 6 তারিখে আমি কমপ্লেনটা করেছিলাম। আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম যে টাকাটা রিটার্ন পাবো বলে। তারপরে মাঝখানে একদিন মনিরুল স্যার ফোন করলেন আমাকে, তো বলে টাকাটা কিন্তু আমাদের কোর্ট থেকে হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে, টাকাটা আপনি পেয়ে যাবেন। তো 28 তারিখে আমার টাকাটা ঢুকে যায়, আমি খুব খুশি। অশেষ ধন্যবাদ মালবাজার সাইবার সেলকে স্যার, নমস্কার। খুব খুশি হলাম আমরা এই টাকাটা রিটার্ন পেয়ে। করতে গিয়ে ওখানে আপনার ডিটেলসগুলো দিতে লাগবে, আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর ওই IMEI নাম্বারটা দিতে লাগবে। আপনি যে থানাতে যে কমপ্লেনটা করছেন ওটার যে রিসিপ্ট কপিটা আছে, ওটার রিসিপ্ট কপিটার ছবি তুলে ওটাকে একটু আপলোড করতে লাগবে। আর আপনার যে কোনো একটা আইডি প্রুফ, আধার কার্ড বা ভোটার কার্ড, ওটা দিয়ে আপনারা একটা কমপ্লেন রেজিস্টার করলে আমরা ওটাকে ট্রেস আপ করতে পারবো। ওটা ইউজ করলে কোথাও আমরা সেটাকে ট্রেস আপ করে রিকভারি করে আপনাদেরকে ব্যাক করাতে পারবো। আর যদি আপনাদের কোনো টাকা ফ্রড হয়ে থাকে, টাকা ফ্রড হয়ে থাকলে আপনারা 1930 বা সাইবার ক্রাইম যে পোর্টালটা আছে সেখানে গিয়ে সাথে সাথে একটা কমপ্লেন রেজিস্টার করুন। ওই কমপ্লেন রেজিস্টার করার জন্য আপনাদেরকে ট্রানজ্যাকশান আইডিগুলো লাগবে। আপনার যে ট্রানজ্যাকশান হচ্ছে, টাকাটা যে ফ্রড হচ্ছে, ওটার যে ট্রানজ্যাকশান আইডিগুলো আছে ওগুলোকে ওখানে আপনি দিয়ে দেন।
তারপরে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটছে ওই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, যে অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে যদি জানা থাকে তাহলে ওই অ্যাকাউন্টের ডিটেলস, কোনো নাম্বার থেকে যদি ফোন করে আপনাকে ফ্রড করে থাকে ওই ফোন নাম্বারটা আপনারা দিয়ে ওখানে একটা কমপ্লেন রেজিস্টার করুন, তাহলে আমরা টাকাটাকে তাড়াতাড়ি হোল্ড করাতে পারবো। টাকাটা হোল্ড হয়ে গেলে আমরা কোর্টের মাধ্যমে সেটাকে অর্ডার করে আপনাদেরকে রিকভারি করার চেষ্টা করব। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এখন জলপাইগুড়িতে ন্যায্য মূল্যের ঔষধের সেরা ঠিকানা মেসার্স মেডিহাব। এখানে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ হাজরা, বিশিষ্ট অর্থোপেডিক এবং স্পাইন বিশেষজ্ঞ ডক্টর ময়ূর গুহ, বিশিষ্ট শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাশিস রায় চৌধুরী এবং রিউমাটোলজিস্ট ডক্টর দীপন মাস্ট্রটক। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপম নাথ, স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রক্তিম করাতি। রয়েছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর অর্কপ্রতিম চৌধুরী এবং ডক্টর সন্দীপন ছম্পটি। বিশদে জানতে নাম নথিভুক্তির জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা মেসার্স মেডিহাব, 3 নম্বর ঘুমটি, কদমতলা গার্লস স্কুলের পাশে, জলপাইগুড়ি। কেন্দ্রীয় বাজেট 2026 নিয়ে বিজেপির সাংবাদিক বৈঠক শিলিগুড়িতে। সাংবাদিক বৈঠক করল ভারতীয় জনতা পার্টি। বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার উদ্যোগে এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তথা বিজেপি শিলিগুড়ি অর্গানাইজেশনাল বিভাগের বিভাগ কনভেনার এবং বিজেপি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সহ সভাপতি রথীন্দ্র বোস। সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বাজেট 2026 নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন রথীন্দ্র বোস। তিনি বাজেটের বিভিন্ন দিক, আর্থিক পরিকল্পনা এবং সাধারণ মানুষের উপর এর প্রভাব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কেন্দ্রের উন্নয়নমূলক নীতির দিকগুলিও সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়। বৈঠকে উপস্থিত বিজেপি নেতৃত্ব সাংবাদিকদের বাজেট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাজেটকে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়া সুস্থভাবে নির্বাচন হোক, সফল নির্বাচন হোক, মৃত ভোটার চলে যাক, যারা বাইরে গেছে তারা থাকবে না, যারা অনুপ্রবেশকারী তারা থাকবে না। আমাদের যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, মানে ভোট করা উচিত, যারা প্রাপ্য করা তারাই থাকবে, বাদবাকি সবাই ভোটার লিস্ট থেকে নাম চলে যাওয়া উচিত। এটা উনি আজকের থেকে যখন সরকারে আসেননি তখনও বলেছিলেন, আর উনি এখানে এসে উল্টে যাচ্ছেন, আমরা সেটাই বলছি। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। 1939 সালের 4 ফেব্রুয়ারি বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জলপাইগুড়ি রেল স্টেশনে পদার্পণের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে আজ টাউন স্টেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু গ্যালারিতে শ্রদ্ধা সহ পুষ্পার্ঘ্য নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়। 30 টাকার ভাড়া 200 টাকা দাবি, মহিলা আইনজীবীকে দফায় দফায় মারধর টোটো চালকের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।